গণঅভ্যুত্থানের নেতৃত্ব শুধু এনসিপি দিয়েছে এটা আমি বিশ্বাস করি না। সমস্ত দল সম্মিলিতভাবে অংশগ্রহণ না করলে এই বিপ্লব সফল হতো না। দেশনায়ক জনাব তারেক রহমান এখন মাতৃহারা, ভাইহারা। একটা বড় দলের কোন্দলও একটা সৌন্দর্য। বাংলাদেশের সবচেয়ে ত্যাগী পরিবার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এক মাসের কিছু সময় বাকি জাতীয় নির্বাচনের, বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। কেমন প্রস্তুতি? আপনাদের কমিটিও হলো, খুব বেশি দিন হয়নি, কেমন প্রস্তুতি? ধন্যবাদ। আমি শুরুতেই আমার মাতৃসম নেত্রী, এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশতের শ্রেষ্ঠ মেহমান করেন। আপনি ঠিকই বলেছেন, আমাদের নির্বাচন প্রস্তুতির জন্য মাননীয় চেয়ারম্যান এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। সে কমিটির আমি একজন সদস্য। প্রথম মিটিংটা করেছি গত 4 জানুয়ারি এবং সেখানে মোড অফ অ্যাক্টিভিটিস কী হবে সেগুলি আমরা ঠিক করেছি এবং বিভিন্ন উপকমিটি হয়েছে। সেই উপকমিটির মাধ্যমে আরও একটা ছোট কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা দেখছি যে গণমাধ্যম সহ বিভিন্ন আসনে খোঁজ খবর নিয়ে আমরা দেখছি যে বিএনপির সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের দলের অন্য প্রার্থীদেরকে কিভাবে তারা হ্যান্ডেল করবে। কারণ আমরা দেখছি অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাচ্ছেন তারা। এই পরিস্থিতি আপনারা কিভাবে ট্যাকেল দেবেন? দেখেন, বিএনপি একটি বড় দল, আর প্রতিটি আসনেই কমপক্ষে 5 জন যোগ্য প্রার্থী রয়েছে। কিন্তু 5 জনকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বিএনপি দল যাকে যোগ্য মনে করেছেন, অথবা কোনো পরিবেশগত কারণে অথবা অন্য কোনো কৌশলগত কারণে যাকে যোগ্য মনে করেছেন তাকে মনোনয়ন দিয়েছেন। এর অর্থ এই না যে বাকি যারা প্রার্থী রয়েছেন তারা অযোগ্য, তাদেরকেও পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। কিন্তু এই বড় দলে একজন প্রার্থী থাকায় একজন প্রার্থীকে মনোনয়ন দেয়, বাকি 4 জন প্রার্থীর মধ্যে কেউ কেউ দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছে, আবার কেউ কেউ অভিমানে, রাগে, ক্ষোভে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারবো না যে কতজন কোন আসনে কতজন স্বতন্ত্র প্রার্থী থাকবেন। আমাদের এই বিষয়ে কথা বলতে হলে বা সিদ্ধান্ত দিতে হলে 21শে জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমার বিশ্বাস অনেক অংশে অধিকাংশ প্রার্থী তাদের প্রার্থীতে প্রত্যাহার করবে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে। 21 জানুয়ারি পর্যন্ত সময়, সেখানে তো আমরা দেখছি যে অনেক আসনে বিএনপির নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে জড়িয়ে যাচ্ছে, সংঘর্ষ হচ্ছে। তো এই পরিস্থিতি যদি আপনারা ট্যাকেল না দিতে পারেন, সেক্ষেত্রে ভোটের মাঠে এটির একটি প্রভাব পড়তে পারে বলে কি মনে করেন? আমি এইটাকে অত খুব গুরুতর দেখছি না, কারণ একটা বড় দলের কোন্দলও একটা সৌন্দর্য। তো বড় দল এক একটা পদে একাধিক প্রার্থী থাকে, তারপর প্রভাব বিস্তারের গ্রুপিংগুলি থাকে। তারপর আমি বলবো যে আমাদের দলের সকল নেতাকর্মীরা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এখন যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, এবং ধানের শীষের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। নেতৃত্বের কোন্দল থাকতে পারে, কিন্তু এলাকাগুলিতে বা আমাদের মধ্যে আদর্শের কোনো কোন্দল নেই। সুতরাং আদর্শের প্রশ্নে আর নেতার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। এগুলি সাময়িক, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসবে দেখবেন যে আমরা সিমেন্টেড হয়ে গেছি, ধানের শীষের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। এই বিগত নির্বাচনগুলিতে এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন যত কাছে চলে আসছে তত গ্রুপিংটা কমে আসছে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে ধানের শীষের প্রশ্নে। সুতরাং আমরা এটা নিয়ে খুব চিন্তিত না। আমরা মনে করি এটা সাময়িক, নির্বাচন যত ঘনিয়ে আসবে তত আমাদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিককালে দেশে এসেছেন। তার দেশে আসার কারণে বিএনপির ভোটের মাঠে কেমন প্রভাব পড়ছে? ভোটের মাঠে অবশ্যই প্রভাব পড়ছে, শুধু ভোটের মাঠে না, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব পড়েছেন। ওনার আগমন, ওনার পরিশীলিত বোধ, ওনার বক্তব্য এবং ওনার আচরণে পর্যন্ত মানুষকে, সাধারণ মানুষকে, আমাদের ভোটারদের সবাইকে বিমোহিত করেছে এবং আমাদের ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য, চেয়ারম্যান মহোদয়ের আচরণ, চেয়ারম্যান মহোদয়ের কথাবার্তা সব কিছু প্রভাব ফেলেছে যা সমাজে এবং সমাজের প্রতিটি স্তরে। আমি বিশ্বাস করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে
আমাদের সারা বাংলাদেশের ভোটারদের প্রভাবিত করবেন ওনার আচরণ, ওনার বক্তব্য, ওনার কৌশল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তো আসলে শুধুমাত্র বিএনপির মধ্যেই সীমাবদ্ধ নেই, তিনি মানে সকলেই বলছে যে তিনি ঐক্যবদ্ধতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছে। তার মৃত্যুতে বিএনপির উপরে কি মানে এই যে বিএনপির তো অধিকাংশ নেতাকর্মী শোকাহত, সারা দেশের মানুষই শোকাহত, আমরা জানাজায়ও দেখেছি, সেটির কি কোনো প্রভাব পড়তে পারে নির্বাচনের মাঠে? আমি যদিও আমাদের দলের জন্য বড় ক্ষতি, দল শুধু না দেশের জন্য বড় ক্ষতি। উনি আমার মাতৃসম নেত্রী, অনেকের আমরা যারা ছাত্রদল করি বা বিএনপি করে অনেকের মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়া, এবং উনি সারা দেশের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল নির্বিশেষেও বলি, উনি একটা ঐক্যের প্রতীক ছিলেন। ওনার মৃত্যুতে নিঃসন্দেহে দল এবং দেশের ক্ষতি হয়েছে। তারপর আমি বলবো যে মানুষ মরণশীল, আমাদেরও তো বাবা মা কারো বেঁচে আছে, কারো মারা গেছেন, তারপরও জীবন তো চলমান, দল তো চলমান। আমাদের দলের কার্যক্রম, ওনার রেখে যাওয়া স্বপ্ন, ওনার রেখে যাওয়া আদর্শ, ম্যাডাম যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ চেতনাকে ধারণ করে এবার দল পরিচালনা করেছেন, আবার উনিও যে আদর্শ নেতৃত্ব রেখে গেছেন সেটাকে আমরা ধারণ করে দল এবং দেশকে পরিচালনা করবে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা মনে করি বেগম জিয়া আমাদের মাতৃসম নেত্রী, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে, কিন্তু আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে 18 থেকে 36 বছর বয়সী ভোটাররাই এই নির্বাচনের ফল পরিবর্তন করে দিবে, মানে এই বয়সীদের ভোট যেদিকে যাবে ডিসাইডিং ফ্যাক্টর, সেই দলই জয়ী হবে আগামী নির্বাচনে। আপনারা এই তরুণদেরকে আকৃষ্ট করতে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? মানে দেখেন, আমার নেতা 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করেই উনি কি একটা দারুণ বক্তব্য দিয়েছেন, স্বল্প ভাষায়, বিশাল ব্যক্তি আছে এই বক্তব্যে। উনি বলেছেন সেই মার্টিন লুথার কিংয়ের মতো, আই হ্যাভ এ ড্রিম, উনি বলেছে আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা প্ল্যান মাথায় নিয়ে আসছেন, দেশের সার্বজনীন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো যাতে দেশে হিংসাকে ভালোবাসা দিয়ে জয় করা, অন্ধকারকে আলো দিয়ে জয় করা, এই ধরনের পরিকল্পনা নিয়েই উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনি যেটা বলেছেন 18 থেকে 36 এই বয়সের ভোটাররা বাংলাদেশের ফ্যাক্টর, অবশ্যই তাদের জন্য দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করছেন অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃত্বই কিন্তু সিনিয়র। একমাত্র আমাদের দলে এখন আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়কে পেয়েছি তরুণদের কাজে লাগানোর জন্য, তরুণদেরকে বিএনপির পক্ষে বা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পক্ষে কাজে লাগানোর জন্য ওনার প্ল্যান রয়েছে। আমরা ভবিষ্যতে তরুণদের দলে অ্যাবজর্ব করার জন্য কাজ করছি, আমাদের আদর্শ উদ্বুদ্ধ করার জন্য কাজ করছি। বেকার তরুণদের যাতে কাজের ব্যবস্থা করা যায়, তাদেরকে যারা বিজ্ঞান মনস্ক আছে তাদেরকে গবেষণার জন্য আমরা আর্থিকভাবে প্রণোদনা দেব, এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করতে চান, তাদেরকে আমরা সরকারিভাবেই সাবসিডি দেওয়া হবে। সেই ধরনের পরিকল্পনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মধ্যে রয়েছে। উনি অলরেডি বলেছেন, রিপিট করেছেন আই হ্যাভ এ প্ল্যান। তা আমরা বিশ্বাস ওনার নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশের জনগণ, সেই স্বপ্নের বাংলাদেশে উনি উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সংস্কার কমিশনের যেসব সুপারিশ রয়েছে সেগুলোর উপরে গণভোট হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি অভিযোগ করছেন যে মানে বিএনপি তার নির্বাচনী প্রচারণায় এই সংস্কার কমিশনের যে সুপারিশ অথবা গণভোটের বিষয়ে কোনো কথা বলছে না। একটি সমালোচনা রয়েছে, আসলে মানে তারা প্রশ্ন তুলছেন যে বিএনপিকে আসলে এই সংস্কারগুলো চায় কিনা, অথবা এই গণভোট বিএনপি চায় কিনা। না, সংস্কার কমিশনের বক্তব্য বা গণভোটের বিষয়ে বিএনপি এখন তো না বলে নাই। বিএনপির প্রস্তাব ছিল যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা বিএনপির প্রস্তাব ছিল, বিএনপির প্রস্তাব সেটা অ্যাকসেপ্ট হয়েছে। সুতরাং গণভোট নিয়ে কথা বলার সময় এখনও মানে যায় নাই, এখনও তো সময় আছে। 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে দেখেন আমাদের প্রচারণা বা আমাদের কৌশলে কি আমরা বলছি। গণভোটের কথা তো আমরাই বলছি, আমার দলেই বলেছে প্রথম যে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে গণভোট করা যায়, এবং সেটাই অ্যাকসেপ্ট হয়েছে। সুতরাং আমরা যেটা প্রস্তাব করেছি, যেটা অ্যাকসেপ্ট হয়েছে, নিশ্চয়ই আমরা এর পক্ষে কাজ করব, সে পর্যন্ত ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের নির্বাচনী প্রচারণার সাথে কি গণভোটের যে প্রচারণা, আসলে গণভোটের বিষয়ে তো সাধারণ মানুষ যারা একদম গ্রামে গঞ্জে থাকে তাদের তো ধারণা অনেকটাই কম, তো সেক্ষেত্রে প্রার্থীদেরও একটি বড় ভূমিকা পালন করতে হবে। এই বিষয়ে আমরা আগামী 21 তারিখের পরে হয়তো বা দল থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হবে, যাতে
জনগণকে সচেতন করার জন্য গণভোট কেন, কী কারণে প্রয়োজন, কী কারণে হ্যাঁ ভোট দেওয়া দরকার, কী কারণে না ভোট দেওয়া দরকার, নিশ্চয়ই দল থেকে এই ধরনের নির্দেশনা দেবেন প্রার্থীদেরকে। বা এই ধরনের কোনো সেমিনারও হতে পারে, এই ধরনের কোনো সিম্পোজিয়ামও হতে পারে যে গণভোটের পক্ষে কোথায় ভোট দেবেন, কোথায় ভোট দেবেন না, কোথায় ভোট দিলে দেশের ক্ষতি হবে, কোথায় ভোট না দিলে দেশের ক্ষতি হবে না, সেই ধরনের নিশ্চয়ই প্রচারণা হবে বা ট্রেনিং দেওয়া হবে বা প্রচারণা হবে আমার বিশ্বাস। বিএনপির যারা ঘনিষ্ঠ দল ছিল, যারা যুগপৎ আন্দোলন করেছে, অন্যান্য দল যেগুলো রয়েছে তাদেরকে বেশ কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এবার যে আরপিওতে সংশোধনী নিয়ে আসা হয়েছে সেই সংশোধনী অনুযায়ী তাদেরকে তাদের প্রতীকে নির্বাচন করতে হবে। তো সেখানে দেখেছি যে দু একজন প্রার্থী তারা তাদের দল ত্যাগ করে ধানে শীষে নির্বাচন করবেন, বাকিরা তাদের প্রতীকে নির্বাচন করবেন। সেক্ষেত্রে সেই আসনগুলোতে বিএনপির নেতাকর্মীরা কতটুকু অ্যাক্টিভভাবে? আমি আগেই বলছি, দেখেন আমরা এমনিই আমাদের দল শোকাহত, আমাদের মাতৃসম নেত্রী পৃথিবীতে নাই, এবং আমাদের নেতা দেশনায়ক জনক তারেক রহমান এখন মাতৃহারা, ভাইহারা। উনি দেশে ফিরে আসছেন, উনি বাংলাদেশের সবচেয়ে ত্যাগী পরিবার হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। তো আমরা তার আদর্শ ধারণ করেই দল করছি। দলের বৃহত্তর কৌশলের অংশ হিসাবে জোটের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের যারা দলের নেতৃবৃন্দ রয়েছে তারা অত্যন্ত সংবেদনশীল এবং সচেতন, তারা দলের সিগন্যাল বুঝতে পেরেছেন, এবং আমার বিশ্বাস যে মার্কাই হোক তারেক রহমানের নির্দেশনার উপর ভরসা করে তারা ওই মার্কাই ধানের শীষ ভেবে ভোট দেবেন এবং ওই প্রার্থীকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। সেই আসনগুলোতে তো আমরা দেখছি যে বিএনপির যারা প্রার্থী হওয়ার কথা ছিল, ইচ্ছুক, তাদের অনেকেও সেই সব আসনে প্রার্থী হয়েছে এবং তারা বলছে যে নির্বাচনের মাঠ থেকে তারা সরে যাবে না, স্বতন্ত্র প্রার্থী হচ্ছে। রাজনীতিতে শেষ কথা নাই, এখন তারা তাদের নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বা এই মুহূর্তে এসব কথা বলছে। আমার মনে হয় 21 তারিখের মধ্যে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দলের স্বার্থে আমরা মনে হয় তারা স্যাক্রিফাইস করবেন। এটাই তো দলের প্রতি একটা কমিটমেন্ট। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য। আমার বিশ্বাস তারা এটা শুনবেন, দলের প্রতি তাদের যদি কমিটমেন্ট থাকে। জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে দল গণঅভ্যুত্থানের পরে আত্মপ্রকাশ করেছে, আমরা দেখলাম যে সেই দলের নেতাকর্মীরা বলছে যে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি থেকে পজিটিভলি সাড়া দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা দেখলাম জামায়াতের সাথে তারা জোটবদ্ধ হয়েছে, নির্বাচনী জোট করেছে। তো এটি বিএনপির জন্য একটি চাপ তৈরি করবে কিনা, যেহেতু গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অনেকের নেতৃত্বে সেই দলটি গঠিত হয়েছে। নেতৃত্ব শুধু এনসিপি দিয়েছে এটা আমি বিশ্বাস করি না, কারণ এটার সাথে সমস্ত দল সম্মিলিতভাবে অংশগ্রহণ না করলে এই বিপ্লব সফল হতো না। তারপরে এই বিপ্লব সফল হওয়ার পরে তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কার্যক্রম, তাদের যে বক্তব্য এবং বক্তব্যে আচার আচরণে তাদের যে অশ্লীলতা, এতে জনগণের আস্থা তাদের প্রতি কমে গেছে। এই এনসিপিকে আমরা কখনোই বিএনপির জন্য চাপ আমরা মনে করছি না, এর চেয়ে বড় বড় দলকে আমরা চাপ মনে করছি না। সুতরাং এনসিপি কার সাথে অ্যালাই করলো কি না করলো এটা আমাদের ভাবার বিষয় আমরা মনে করছি না, বা বিবেচ্য বিষয় মনে করছি না। তারা ইন্ডিপেন্ডেন্ট একটা দল, তারা তাদের কৌশল নির্ধারণ করে একটা দলের সাথে সমন্বয় করেছেন বা জোট করেছেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের বিএনপির এটা মাথা ব্যথাও দেখছি না, আমার বিএনপি কোনো চাপও অনুভব করছে না। আর আগে থেকেও তো অনেক একটা ধারণা আছে যে এটা একটি প্রতিক্রিয়াশীল দলের একটা কি বলে বাই প্রোডাক্ট। তো সুতরাং তা নালা নদীতে যাবে, নদী সাগরে যাবে, এটাই স্বাভাবিক। তারা নালা থেকে নদীতে চলে গেছেন, জামাতে চলে গেছেন। এটা তো জামাতের সাথে তো বিএনপির একসময় জোট ছিল, ওটা নির্বাচনী বন্দোবস্ত ছিল, জোট না। তো এনসিপিও তো বলছে যে তাদের নির্বাচনী না, আমরা মনে করছি, কারণ এইটার মধ্যে অনেক প্রগতিশীল যারা রয়েছেন তারা এটা পছন্দ করছেন না, তারা পদত্যাগ করেছেন। তা সুতরাং এইগুলো নিয়ে ওনাদের নিজেদের মধ্যে দ্বিমত ছিল, এটা বোঝাই যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। তো সুতরাং যারা প্রগতিশীল তারা এটাকে পছন্দ করছে না। এনসিপি যদি বিপ্লবের পরে তারা নিজেরা স্বাধীনভাবে সক্রিয়তা নিয়ে কাজ করতেন, তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেন যে না আমরা রাজনীতি করব না, আমরা দেশের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব, যেখানে দুর্নীতি হবে সেখানে আমরা কথা বলবো, তাহলে কিন্তু সবার শ্রদ্ধার পাত্র থাকতেন। তো তাদের মধ্যে ক্ষমতার লিপ্সা ঢুকে গেছে, কিভাবে ক্ষমতায় যেতে হবে, কিভাবে লুটতরাজ করতে হবে, সেই ধরনের নিউজ তো আমরা পাচ্ছি পত্রপত্রিকায়। সুতরাং তারা জামাতে গেল কি অন্য পার্টিতে গেল, সেইগুলো নিয়ে আমরা কোনো চিন্তার বিষয় আমরা ভাবছি না বিএনপির মতো বড় দলে। জামায়াতের সাথে বিএনপির একসময় নির্বাচনী জোট ছিল, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে দেখছি যে সেই সম্পর্ক এখন এই মাত্রায় চলে গিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে
এই সম্পর্কের মাত্রা আরও বেশি খারাপ, বাস্তবে মাঠে যতটুকু খারাপ তার থেকে কয়েক গুণ বেশি খারাপ। তো এই বাস্তবতায় আগামী নির্বাচনে এই যে দুই দলের, এখন তো আসলে বিএনপি জামাত, তাদের এই দুই দলের মুখোমুখি সংঘর্ষ অথবা নির্বাচনী সহিংসতা আমরা যেটাকে বলি, সেটি কতটুকু এড়ানো যাবে? আমার দল সতর্ক রয়েছে, আমরা সতর্ক রয়েছে। এটা আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। সে কারণে আমরা যথেষ্ট, আমাদের যেহেতু দল বড়, আমাদের বড় ভাই সুলভ একটা ভূমিকাও রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা মনে করি মানে সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে সহিংসতা না হয়, এটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটবে, এটা খুবই মানে পার্সেন্টেজ খুব কমেই আমার মনে হবে। 300 আসনে হয়তো বা 1-2টি আসনে এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকে, সতর্ক থাকে, তাহলে আমার মনে হয় না তাও ঘটবে। তো আমরা সতর্ক রয়েছি। আমার মনে হয় না অন্য যে দলের কথা বললেন যে ওনারাও গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করবে, আমরাও গায়ে পড়ে ঝগড়া করতে যাব না। কারণ আমাদের এই ধরনের নির্দেশনা রয়েছে যে উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচনটা হয়, সবাই যাতে ভোট দিয়ে তাদের মতামত প্রয়োগ করতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা। আমরা সেই ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছি, আমরা সেইভাবেই কাজ করব। অন্যান্য দলগুলো একটা অভিযোগ করে, যারা বিএনপির এখন অপোজিশনে আছে, বিএনপির বিপরীতে আছে, তারা একটি অভিযোগ করে যে বর্তমান যারা প্রশাসনে রয়েছে সেই প্রশাসনের কাছ থেকে বিএনপি সুবিধা পাচ্ছে। আবার বিএনপি আবার পাল্টা অভিযোগ করে যে জামায়াত বেশি সুবিধা পাচ্ছে, জামায়াতের লোকজন প্রশাসনে বেশি। তো আসলে বাস্তবতা কি? মানে আপনারা কি আসলে মানে বেশি সুবিধা পাচ্ছেন? আসলে বাস্তবতা হলো এন্ড অফ দি ডে নির্বাচনের মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড মাধ্যমে প্রমাণ করবে আসলে তারা কি চায়। আমার এটা মনে হয় না জামাত যে খুব বেশি আছে বা বিএনপি খুব বেশি আছে, আমার মনে হয়। আমি ওনাদের নিরপেক্ষ প্ল্যাটফর্মেই দেখতে চাচ্ছি, এবং আমরা এখন পর্যন্ত নিরপেক্ষ প্ল্যাটফর্মে দেখি তারা এই জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কোনো দলের প্রতি দুর্বল থাকবেন না, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এটা আমার বিশ্বাস এবং আমার আস্থা। এবং যে অভিযোগের কথা বলা হয়েছে, আই ডোন্ট থিঙ্ক সো যে এটা সঠিক। এটা সঠিক, এটা একটা রাজনৈতিক কুৎসা রটানোর মতো একটা কথা আর কি। আমার মনে হয় বাস্তবে এটা কোনো মিল নেই। একটা প্রজন্ম বাংলাদেশের নির্বাচন বলতে যেটি দেখেছে, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, মানে একদম একচেটিয়া নির্বাচন, আমি ডামি প্রার্থী নির্বাচন। তো সেক্ষেত্রে এবং কেন্দ্র দখলের নির্বাচন, এখন তো আসলে মানুষের চিন্তা ভাবনা তো অনেক পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানের পরে। তরুণদেরও আসলে মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে অনেক ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে পারে, অথবা কেন্দ্র দখল অথবা মানে আরো যে নির্বাচনী অনিয়ম আছে সেগুলো কিভাবে এড়ানো সম্ভব, এবং আপনারা কতটুকু সতর্ক আছেন? নির্বাচনের অনিয়ম বলতে কেন্দ্র দখল এবং জাল ভোট। আমি আপনাকে একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য হিসেবে আমাদের প্রতি যে নির্দেশনা রয়েছে এবং আমাদের দল থেকে প্রার্থীদের প্রতি যে নির্দেশনা রয়েছে, যে পরিমাণ মনিটরিং সেলগুলি থাকবে, প্রশাসন থাকবে, সেই স্বাধীনতার পরবর্তী ইতিহাস আমার মনে হয় না আর পুনরাবৃত্তি হবে। বা গত ফ্যাসিস্ট আমলে যে নির্বাচনের চিত্র আমরা দেখেছি, আমার মনে হয় না এটা কেউ সাহস করবে না, কোনো দল এর দায়ও নেবে না। আপনি আগেই বলেছেন যে এ প্রজন্ম অনেক পরিবর্তিত প্রজন্ম, ওরা ডিসেন্স পছন্দ করে, ইনডিসেন্সি পছন্দ করে না। সুতরাং এখানে কেন্দ্র দখল, জাল ভোট, আমার মনে হয় কেন্দ্র দখল 0% ধরতে পারেন, আমার মনেই হচ্ছে না। কারণ আমাদের দলে একদম স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে ভোটটাকে, নির্বাচনটাকে একটা উৎসবমুখর পরিবেশ করতে হবে, এটা উৎসব হিসেবে নিতে হবে। সুতরাং অন্য কেউ যদি বিচ্ছিন্নভাবে করে তাহলে তার শাস্তিমূলক ব্যবস্থা তো রয়েছে, প্রশাসন রয়েছে, যারা ভোট কেন্দ্র দায়িত্বে থাকবেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেনই। তো দলগতভাবে আমি মনে করছি না যে এই ধরনের কোনো অবস্থা সৃষ্টি হবে, পুনরাবৃত্তি হবে। আপনি একজন আইনজীবী, সেই সঙ্গে হচ্ছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সেই হিসেবে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে গত সাম্প্রতিক সময়ে কোর্টে একটি রিট হয়েছে, যারা জাতীয় পার্টির প্রার্থী রয়েছে তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য, প্রার্থিতা বাতিলের জন্য, এবং অনেক গণঅভ্যুত্থানের পক্ষের অনেক দল তারা দাবি জানাচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? এবং কোর্টের সেই বিষয়টা আদালতে পেন্ডিং, তো এই বিষয়ে আমি বক্তব্য না দিই, কিন্তু যারা মাঠে ময়দানে দাবি তুলছেন তাদের দাবির কোনো পক্ষে কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তারা এখনও তো বাংলাদেশে আছে, তারা তো পালিয়ে যায় নাই। সুতরাং তাদের নির্বাচন করার অধিকারও তো রয়েছে, নির্বাচন করলে সমস্যা আমি তো দেখছি না। আর যেহেতু তাদের ব্যাপারে রিটটা পেন্ডিং রয়েছে, আমি এই ব্যাপারে না বলাই ভালো, ওটা রেজাল্ট না দেখা পর্যন্ত।
আপনার কাছে কি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবস্থা, সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা সক্ষমতা দিয়ে কি একটি ভালো নির্বাচন ওঠানো সম্ভব হবে? এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরাই কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে তাদের ফ্যাসিস্ট সরকারের পারপাস সার্ভ করেছেন। তাদের যদিও অধিকাংশ চাকরি ছেড়ে চলে গেছেন, অনেকে পালিয়ে গেছেন। আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার আস্থা রয়েছে, যদি তারা আন্তরিকভাবে কাজ করে, আমি রিপিট করলাম, তাহলে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে বেশি সময় লাগার কথা না। তারা আন্তরিক হলে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন কিছু না, তাদের আন্তরিক হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের যে বিচার কার্যক্রম যেটি ট্রাইব্যুনালে চলছে এবং একটি মামলার রায় হয়েছে, আগামীতে যদি বিএনপি যদি সরকার গঠন করে, এরপরে যে এখন যে ট্রাইব্যুনাল আছে অথবা মানে বিচার কার্যক্রম যেভাবে চলছে, সেটি আসলে কি এইভাবেই চলবে নাকি আপনারা সেখানে মানে সেটি নিয়েও কোনো ভাবনা রয়েছে? এটা চলমান থাকবে, বরঞ্চ আমরা আরো দ্রুত দোসরদের ফ্যাসিস্টের বিচার করা যাতে আরো দ্রুত করা যায় এবং আন্তর্জাতিক মান সম্পন্ন বিচার ব্যবস্থাপনা রাখা যায়, সেই জন্য আমরা কাজ করব। আমরা তো বন্ধ করব না, বা আমরা বলছি না যে বন্ধ করব, আমাদের তো কমিটমেন্টই আছে যে এইটা ট্রাইব্যুনালকে আরো আধুনিকরণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য যা যা দরকার তাই আমরা করব। আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের খুবই মানে তরুণ সমাজের খুবই আলোচিত এবং ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই বিচার কার্যক্রম নিয়েও মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। আমরা দেখছি ইনকিলাব মঞ্চ একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু মূল আসামি তারা পলাতক। আপনার কাছে কি মনে হয় যে এই বিচার কার্যক্রম আসলে মূল আসামি ছাড়া কতটুকু? দেখেন, ওসমান হাদির বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আমি তার বিচারের দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা এই ঘটনার সাথে জড়িত। কিন্তু একটা মামলার তদন্তর তো সময় দিতে হবে, মূল ঘটনা উদ্ঘাটনের জন্য সময় দিতে হবে। সুতরাং সেই সময়টা কিন্তু এখনো পার হয় নাই। একটা মামলার তো বিভিন্ন পর্যায় রয়েছে, এখন তদন্তের পর্যায়ে রয়েছে, তদন্তের পরে চার্জশিট দেবেন, দেন চার্জ ফ্রেম হবে, দেন সাক্ষী হবে, এই সব কিছুই তো একটা প্রক্রিয়া আছে। এই মামলার এই প্রক্রিয়া হয়তো দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবেন, শর্ট টাইমে এটা বিচারও শুরু হবে, তো একটু সময় তো দিতে হবে। এবং আমার বিশ্বাস হাদি হত্যার বিচারটা হবে এবং সঠিক বিচারটাই হবে। আপনারা ক্ষমতায় যদি যান জনগণের ভোটে? অবশ্যই জনগণের ভোটে আমাদের কমিটমেন্ট। হাদি হত্যার, শুধু হাদি হত্যা না, যত ধরনের গুম খুন ফ্যাসিস্ট আমলে হয়েছে, হত্যা হয়েছে, সব হত্যার এই বিচার হবে, শুধু হাদি হত্যা না। আমাদের অনেক বন্ধুদের আমরা হারিয়েছি, অনেক ভাইদের আমরা হারিয়েছি, অনেক ভাইরা গুম হয়েছে, অনেক ভাইরা অপহরণ হয়েছে, অনেক ভাইরা পঙ্গু হয়েছে, সমস্ত অবিচারের বিচার হবে। আমরা আবার একটু নির্বাচনে ফিরে আসি। আমরা দেখছি যে বিএনপির অনেক জায়গাতেই বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের অনিয়মে জড়িয়ে যাচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। বিএনপি ব্যবস্থাও নিচ্ছে, তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় বহিষ্কার করছে, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এটি আসলে নির্বাচনের আগে, আপনি তো নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মানে এইটা নিয়ে আপনাদের কোনো ভাবনা আছে? দেখেন, আমরা অত্যন্ত সতর্ক, সচেতন এবং এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। আমার দলও দেখেছেন কঠোর। এ পর্যন্ত আমাদের দলে প্রায় 33,000-35,000-এর মতো নেতা কর্মীকে এইসব অপকর্মের কারণে তদন্ত ছাড়া কিন্তু আমরা বহিষ্কার করেছি। তদন্ত করলে হয়তো অনেক ঘটনা দেখা যাবে মিথ্যা, অনেক ঘটনা দেখা যাবে মিথ্যা, পত্রপত্রিকায় বড় করে আসছে, পত্রপত্রিকায় এমন ঘটনা অনেক বড় করে আসছে, দেখা যাবে তদন্ত করলে সেই ধরনের ঘটনা ঘটেই নেই, অথবা ব্যক্তিগত শত্রুতা। সেটাকেও আপনারা সাংবাদিক বন্ধুরা অনেক সময় দলীয় নেতা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন সংবাদের নিউজের মাধ্যমে। দেখা যাবে নিউজটা তদন্ত করলে কিছুই না, এই ধরনের ঘটনা ব্যক্তিগত শত্রুতা, সেই ঘটনাকেও অনেক বড় করে নিউজ করা হচ্ছে, টুইস্ট করা হচ্ছে। তারপর আমাদের দল অত্যন্ত কঠোর, আপনারা দেখেছেন এইসব বিষয়ে অনেককে বহিষ্কার করা হয়েছে, সাময়িক তাদের পদ স্থগিত করা হয়েছে এবং অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে আসছে, অনেকটাই, আমি মনে করি 90% নিয়ন্ত্রণে আসছে। এখন যেটা ঘটছে খুবই মানে বিচ্ছিন্ন ঘটনা, এবং যারা ঘটাচ্ছেন দেখবেন তাদের কোনো পদ নাই, হয়তো বা সমর্থক, অথবা আগে অন্য দল করতো, এখন এই জোয়ারে গা ভাসাচ্ছে, নিজেদের পরিচয় দিচ্ছেন বিএনপির সমর্থক বা অন্য দলের সমর্থক। পদ যাদের আছে, আমার মনে হয় না রিসেন্ট কোনো ঘটনায় তারা জড়িত হয়েছে, আপনি কোনো সংবাদ দেখাতে পারবেন না। সমর্থক লেভেলের বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে, এটা প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে, প্রার্থীদের মধ্যে হচ্ছে, এটা প্রভাব বিস্তারের
বিষয়, ওখানে তো ধানের শীষের বিষয়, নির্বাচনের বিষয়, ওটা তো চাঁদাবাজির কোনো বিষয় না। তো সুতরাং বড় দলে একাধিক প্রার্থী থাকে, কেউ দলের সিদ্ধান্তকে মেনে নিতে পারছে, কেউ মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না তারা ক্ষুব্ধ হয়ে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছেন। তবে এন্ড অফ দ্য ডে আমার বিশ্বাস এই ধরনের ঘটনা শূন্যতে পরে স্টেজে চলে আসবে এবং ঐক্যবদ্ধভাবে সবাই ধানের শীষের পক্ষে কাজ করবে। দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে বিএনপির প্রার্থীকে বিজয় করবে, ধানের শীষের প্রার্থীকে বিজয় করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে আগামীতে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে তাহলে বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে। অর্থাৎ সেখান থেকে একটা ধারণা অনেকের মধ্যে আলোচনা আছে যে জাতীয় সরকার, এই বিষয় নিয়ে কি আপনাদের না, জাতীয় সরকার আবার সব দলের প্রতিনিধি নিয়ে সরকার, এটা দুই জিনিস। না, জাতীয় সরকার না, সরি, মানে দুঃখিত, মানে সেটা হচ্ছে মানে সবারই একটি অংশগ্রহণ, সর্বদলীয় সরকার। সর্বদলীয়। দেখেন এখানে বাংলাদেশের রেজিস্টার্ড দল আছে 59-এর মতো, সব দল থেকে নিলে তো আর ওইটা আর সরকার হবে না, সর্বদলীয় সরকার হবে না। আমাদের মাননীয় মহাসচিব গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন বিএনপি যদি ক্ষমতা এসে সরকার গঠন করেন, তাহলে বিএনপি যদি ক্ষমতা আসেন তাহলে তারা একটা জাতীয় সরকার গঠন করার পরিকল্পনা রয়েছে, বাট সর্বদলীয় সরকার নয়, এ কথাটা উনি বলেছেন। সুতরাং দল আগে ক্ষমতা আসুক, তারপর দেখা যাক জাতীয় সরকারের ফরম্যাট কি হয়। এখন তো প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ। মানুষের কাছে আপনারা কতটুকু যেতে পারছেন, মানে একদম ডোর টু ডোর? আমরা যদি বলি যে জামায়াতের কথা যদি বলি, জামায়াত কিন্তু প্রথম থেকে বলছিল নির্বাচন পেছানোর দাবি তারা জানাচ্ছিল, নানা দাবি তারা জানাচ্ছিল, কিন্তু তারা সবার আগে প্রার্থীতা ঘোষণা করেছে এবং তাদের প্রার্থীরা কিন্তু গত 1 বছর ধরেই আপনার কাজ করছে। হ্যাঁ, কিন্তু তারা মানে একটা লম্বা সময় ধরে বলছিল যে তারা নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছিল। আপনারা কতটুকু যেহেতু আপনারা দেখেন জামাতের কার্যক্রম নিয়ে জনগণও কনফিউজড, কারণ জামাত এক সময় এক কথা বলেছে। একবার বলেছে পিআর ছাড়া নির্বাচন হতে দেব না, আবার পিআরের পর বলছে উচ্চকক্ষ দরকার, উচ্চকক্ষের পরে বলছে আমরা নির্বাচনে যাব না, আবার বলছেন নির্বাচনে যাব। সুতরাং ওনাদের কথার উপর জনগণ আস্থা রাখতে পারছে না। আর আমরা জনগণের সমস্ত দাবি দাওয়া, জনগণের প্রত্যাশা, জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে কিন্তু আমরা গত 17 বছর কাজ করছি এবং জনগণ আমাদেরকে সাড়া দিয়েছে। এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য সমর্থন দিয়েছে। আমরা তো ওয়ান স্টেপ অ্যাহেড আছিই এবং আমাদের সকল প্রার্থীদের নির্দেশনা দেওয়া রয়েছে এবং তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম দিয়ে আসছেন। সুতরাং আমাদের মনে হয় না খুব কঠিন কিছু যুদ্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলের সঙ্গে।